আপনি কিভাবে দেখছেন এই হামলাটা যে করবে? অনেকেই বলছিল যে না, যুক্তরাষ্ট্র সরাসরিভাবে ইনভলভ হবে না, কিন্তু আমরা তো দেখলাম যে বাস্তবে ইনভলভ হয়ে গেল। পরিণতি কোন দিকে যাচ্ছে? আমি সবচেয়ে ইমপ্রেসড হয়েছি যে ইরান অত্যন্ত পরিচ্ছন্নভাবে বের হয়ে আসছে পুরো অভিজ্ঞতা থেকে। ইরানের যে প্রত্যেকটা পদক্ষেপ এমন ছিল যে সে আন্তর্জাতিক আইন মেনে চলেছে। আর বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র বোধহয় এতখানি ব্লেটেন্ট ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল যেটা অ্যাকিউজ করা হচ্ছে, এর আগে বোধহয় কখনো ঘটেনি। প্রতিটি পদক্ষেপে, এমনকি জাতিসংঘের যে ইউএন ইন্সপেকশন টিম, এরা পর্যন্ত বলেছে যে এখানে কোনো রকমের সামরিক পদক্ষেপ নেওয়ার মতো কোনো পরিস্থিতিই ছিল না। আরেকটা যে বাস্তবতা বের হয়ে এসছে, যে একদিকে ট্রাম্প একটা কনভিক্টেড ক্রিমিনাল, যেটা বলতে গেলে আমেরিকান ইতিহাসে এটা একদম মানে আনচার্টার্ড ওয়াটার্স শব্দটা ব্যবহার করা হয়, যে একটা ক্রিমিনাল যে জেল সেন্টেন্স সার্ভ করার কথা, তাকে তুমি কোন অধিকারে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ করে দিলে। এবং এখানে দেখা যাচ্ছে যে সে যখন এসে ঘোষণা দিল, তার যে উচ্ছ্বাস, এটা এত মানে ভালগার ছিল। এবং প্রেসিডেন্ট ওই যে জেনারেল সুলেমানিকে হত্যা করেছিল, ঠিক তার সাথে সে তুলনা করলো যে এটা কি অসাধারণ একটা সাকসেস স্টোরি। এবং পুরো বিষয়টাই অ্যাবসলিউটলি তিনি একটা সেন্সেশন ক্রিয়েট করছিলেন। কারণ আমরা জানি ভালো করেই, এবং এটা আজকে প্রেস কনফারেন্সে বের হয়ে এসছে আজকে দুপুরের দিকে আমাদের সময়ে, যখন ওদের সেক্রেটারি অফ ডিফেন্স মিডিয়াকে ফেস করছিল, তখন হি ডিড নট লুক অ্যাট অল হ্যাপি। তার তো খুশি হওয়ার কথা। প্রেসিডেন্ট ট্রাম্প বললো একেবারে সব ধ্বংস করে দিলাম, সেক্রেটারি অফ ডিফেন্সকেই ক্রেডিট নেওয়ার কথা, এবং পেছনে ম্যাপে দেখাবার কথা যে এই দেখেন, এটা ছিল আগে, এখন হলো এটা, এই মাউন্টেন এই একেবারে। পরিকল্পনার সময় কিন্তু তিনি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সাথে রাখেননি, সেই বিষয়টা উল্লেখ করা একজন, দরকার। এবং তুলসী গাব্বার যা বলেছিলেন তিনি সেটা পরবর্তী ডিনাই করলেন যে তিনি সেটা হ্যাঁ ঠিক বলেন নাই। এক্স্যাক্টলি, জি। ইয়ে ছিল না ওই আপনার তুলসী গ্যাবার্ডও একেবারে টোটালি ফলস পজিশনে পড়ে গিয়েছে। তবে দ্য ভেরি ফার্স্ট ডে আউটকাম, আমেরিকান রিয়াকশনস, বোঝা যায় যে ইটস ফুল অফ কন্ট্রাডিকশনস। এটা অনেকটা ওই যে মোদি সাহেব যেমন 5টা বিমান ভূপাতিত হয়েছে, সেটা ঢাকবার জন্য কত রকমের মিথ্যা বলতে হয়েছে। আমার মনে হয় আমেরিকান প্রেসিডেন্টেরও বোধহয় সেই পরিস্থিতিতে। কেননা আমরা যতদূর জানতে পেরেছি, বোঝাও যাচ্ছে, আমার মনে হয় আমেরিকান জার্নালিস্টরাও এটা ভালো করে জানে, যে এনরিচড ইউরেনিয়াম সেখানে অনেক আগেই বেশিরভাগই ইরান সরিয়ে ফেলেছে। সম্ভবত পূর্ব ইরানে নিয়ে গিয়েছে, বালুচিস্তান বর্ডারের কাছে, এবং ওই অঞ্চলটা একেবারেই রিমোট। এখন তুমি এসে বম্ব ফেললা, প্রথমত এই ক্লাস্টার্স, এগুলো এর আগে কখনো টেস্ট করা এখানে হয়নি। আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আমরা তো গণমাধ্যমে যেরকম জানছি যে মোসাদের অনেক সদস্য ইরানের ভেতরে কাজ করেছে। হ্যাঁ, তো তাহলে এই যে আপনি বলছেন পারমাণবিক সমস্ত সরঞ্জাম সেটা সরানো হয়েছে অন্য জায়গায়, তো এটা কি আসলে যুক্তরাষ্ট্রের কাছে এই তথ্য থাকার কথা না? থাকার কথা, হয়তো বা জানতো। দ্য হোল থিং ওয়াজ এ মিডিয়া ইয়ে হতে পারে। তাদের কথা হচ্ছে যে আমরা পুরো নিউক্লিয়ার প্ল্যান এনরিচমেন্ট ফ্যাসিলিটিটা উড়িয়ে দিয়েছি। কিন্তু প্রথমত এখানে 3বার ব্রিগেডিয়ার সাহেব যা বললেন, যে 3বার ইউ হ্যাভ টু পুট দ্য বম্বস ভার্টিক্যালি, বুঝছেন, বাঁকা না, সোজা একেবারে নিচের দিকে যেতে যেতে তারপরে স্ট্রাইক করবে। এখন এমনও তো হতে পারে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টার্স বন্ধ করে রেখেছে ইরান। মানে পুরো ব্যাপারটাই তো জানা, অজানা কিছু না তো। আমেরিকা যখনই ইরানের বিরুদ্ধে কিছু করেছে, অনেকাংশেই ঘোষণামূলক ইয়েতে, যেমন এখন বলা হচ্ছে যে ইরান যদি পাল্টা ব্যবস্থা নেয়, ওই বাহরেইনে কিংবা কাতারে কোনো ফ্যাসিলিটি আঘাত করে, বলা হচ্ছে যে এটা আমেরিকানকে জানিয়েই করবে, এবং কতখানি ড্যামেজ করবে সেটাও আমেরিকাকে জানিয়ে করবে। ইন্ডিকেশনটা হচ্ছে যে পুরা বিষয়টাই কিন্তু স্টেজ ম্যানেজড। সিরিয়াস যেই অ্যাফেয়ারটা হচ্ছে সেটা হচ্ছে বিটুইন ইরান অ্যান্ড ইসরায়েল। ইসরায়েলে আজকেও ইরান যেভাবে তার কোয়ালিটি এফেক্টিভনেস এত উন্নত করেছে, অ্যাকিউরেসি, যে আজকে 27টা হাইপার সনিক বম্ব মেরেছে, 27টাই কিন্তু পেনিট্রেট করে ঢুকেছে। এবং যদিও মানুষের মৃত্যু ঘটেনি, তবে প্রচুর টেল আভিভে আসবো, স্ট্রাকচারস। আবারও আসবো আপনার কাছে। হ্যাঁ, ব্রিগেডিয়ার জেনারেল নাসির, আপনি কিভাবে দেখছেন হামলাটা যুক্তরাষ্ট্রে করতে হলোই কেন?
আমার কাছে প্রথম দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে ইসরায়েলের সাথে বাস্তব দৃষ্টিতে একমাত্র প্রকাশ্যে সাপোর্ট দিচ্ছে আমেরিকা ট্র্যাডিশনালি। আর ইরানের সাথে আমরা যেটা দেখছি চায়না এবং রাশিয়া, মানে ইটস নো মোর এ ইউনিপোলার ওয়ার্ল্ড, ইট ইজ মাল্টিপোলার, এবং সেটাতে দুইটা বিগ পাওয়ার ইজ উইথ ইরান। এটা হচ্ছে সব থেকে বড় ইন্টারেস্টিং বিষয়। এবং ইসরায়েল যে এতটা ইরানের মিসাইল অ্যাটাকের এতটা ডিভাস্টেটেড হওয়ার পরেও কিন্তু দেখেন হোল ওয়ার্ল্ড ইজ কোয়াইট, বিকজ তারা এই গত বেশ কিছুদিন ধরে গাজাতে যে ব্যাপক হত্যাকাণ্ড চালালো, সেটার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের উপরে সবাই একটা ক্ষুব্ধ ছিল। তারপরেও এখানে একটা ট্রাম্পের একটা কন্ট্রাডিকশন আছে। 13 সালে তার একটা টুইট ছিল যখন ওবামা পাওয়ারে, তখন সে বলছিল ওবামা ইনেবল টু নেগোশিয়েট, সে যে কোনো সময় ইরানের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। এবং তখন তার অবস্থান কিন্তু অন্যরকম ছিল। এক্স্যাক্টলি। এবং শুধু তাই না, আপনার 17 ইউক্রেন সালে যুদ্ধের সে সময়ও বলল তার যে আমরা অনেক ক্ষমতায় সমালোচনা, এসেছি, এই যুদ্ধের অনেক সমালোচনা তিনি করেছিলেন। যুদ্ধ সমালোচনা করছে। তারপরে সে যখন ক্ষমতায় আসলো, সে প্রথম ঘোষণা দিল আমেরিকা মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, মাগা। এখন যেটা হলো পরিস্থিতি, তখন সে ঘোষণা দিল আরো যে আমেরিকা এখন যুদ্ধে জিতবে, যুদ্ধ থামাবে অথবা যুদ্ধ অ্যাভয়েড করবে, এই তিনটা। এবং এই পরিস্থিতিতে আমরা এখন যেটা দেখছি, এই প্রেজেন্ট সিচুয়েশনে ইরানের সাথে সে 6th রাউন্ড অফ নিউক্লিয়ার নেগোসিয়েশন টক আমেরিকা করতেছিল 15 জুনে, যেটা ডিউ, ঠিক সেই সময় 13 জুনে ইসরায়েল অ্যাটাক করলো। তো এটা ইটস এ টোটাল ভায়োলেশন। মানে সবাই আমরা যেটা ভাবতেছি যে আমেরিকা তাদের অ্যাটেনশনটা ডাইভার্ট করে রাখছে ওয়েন ইসরায়েল ওয়াজ প্রিপেয়ারিং টু অ্যাটাক। তো এই সিচুয়েশনটা টোটালি ইট গোজ এগেনস্ট ট্রাম্প অ্যান্ড দি ইউএস অ্যাডমিনিস্ট্রেশন। তো এই পরিপ্রেক্ষিতে যখন ইসরায়েল অ্যাটাক করেছে, এখন কিন্তু দ্য হোল বল ইজ ইন ইরানস কোর্ট। ইন্টারন্যাশনাল নর্মস ব্রেক করেছে ইরান, সাপোর্ট করেছে আমেরিকা। আর ইরান কিন্তু তার সমস্ত দেওয়ার নেগোশিয়েটিং, দে ডিড নট ডিনাই নেগোসিয়েশন। IAEA যেটা বলেছে যে ইরান ডাজ নট হ্যাভ ক্যাপাবিলিটি টু ডেভেলপ। এখন যেটা ট্রাম্প প্রশাসন এখন যেটা বলছে যে আলোচনা টেবিলে ফিরতে হবে, সংলাপে ফিরতে হবে, এবং আপনি জানেন যে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা তো আলোচনা থেকে সরে যাইনি, এবং এটাকে ধ্বংস করে ফেরার কথা বলাটা তো যায় না। নেগোসিয়েশনের ডেট 15তে যদি ফেল করতো, তখন ইসরায়েল অ্যাটাক করলে আমেরিকার এই ডিমান্ডটা আর ক্লেমটা কারেক্ট হতো। এখন কিন্তু টোটাল ইরানের স্যার যেটা বললেন, অ্যাবসলিউটলি ইট ইজ ইন ইরান ইজ ইন দি ড্রাইভিং সিট। এখন সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে তারা। এই এত বড় একটা অ্যাটাক, ইটস অলসো আমার ধারণা যে আমেরিকান মতো শক্তি এরকম একটা নিউক্লিয়ার ফেসিলিটিতে বোম্বার্ডমেন্টের পরে সাথে সাথে কিন্তু তার স্যাটেলাইট ইমেজ ডিসক্লোজ করার কথা, কিন্তু তারা ওইটা করে নাই। আমি আমার ডিফেন্স এক্সপেরিয়েন্স থেকে যেটা বুঝি, যেটা তারা বলছে যে এই যে যেটা বাংকার ব্লাস্টার, যেটা GBU-57 যেটা বলছে, এটার ক্যাপাসিটি হচ্ছে 200 ফিট পর্যন্ত। এটা স্ট্রেট যদি হিট করে 200 ফিট পেনিট্রেট করে, দেন ইটস বাস্টস। কিন্তু আমরা ইরানিয়ান ফেসিলিটি আছে 250-র উপরে, 250 to 300 ফিটে। সেক্ষেত্রে ইউনিট, এবং ওর পরে হচ্ছে কংক্রিটের লেয়ারটা। That means you have to hit the same point minimum 3 times to reach or break open the facility. তো সেই পরিপ্রেক্ষিতে তারা ইট ওয়াজ জাস্ট, আমার মনে হচ্ছে যেন একটা ফেস সেভিং একটা অ্যাকশন করেছে, যে ইসরায়েল ইজ টু মাচ এম্বারাসড। এখন একটা অ্যাকশন করে ইসরায়েলকে একটু ফেস সেভ করতে হবে, প্লাস ইরানকে একটা থ্রেট দিতে হবে দ্যাট উই ক্যান ডু। এটার পরিণতি কি হতে পারে সেটা এখন যেটা হলো, আমেরিকা হ্যাজ বিকাম মোর ভালনারেবল। স্যার যেটা বললেন যে আমেরিকা যে বেসগুলো আছে কাতার, কুয়েত, UAE-তে, সৌদি আরবে, ওমানে, এই অল দিস ফেসিলিটিস আর ইন দি রেঞ্জ অফ আর ইরান যেটা বলছে যে আমরা তাদের সব থেকে দ্য বেস্ট অ্যাচিভমেন্টস ইজ হাইপারসনিক এবং এই ম্যানুভারেবল রিএন্ট্রি ভেহিকল, যেটা MRV বলে। মানে একটা মিসাইল আসবে, এটা প্রথম আপনার স্পেসে চলে যাবে, অ্যান্ড দেন ইট উইল কিপ অন শিফটিং ইটস কোর্সেস, যাতে আপনার ওই ডিটেকশন সিস্টেমকে রিসিভ করার জন্য। এবং লাস্ট টার্মিনাল এন্ডে এসে এটা অবজেক্টিভের কাছে আসলে দে ডেলিভার হান্ড্রেডস অফ মিউনিশন, সাবমিউশন যেটাকে বলে। এটা প্রথম আবিষ্কার হয়েছিল কিন্তু আর্টিলারি শেলের মাধ্যমে আপনার মাইন ড্রপ করা হতো। মানে যেখানে আমি এনিমির রিয়ারে আমি মাইন ফেলতে চাই, আমার ফোর্স যে ওখানে ফেলতে পারবে না, সেখানে সাধারণত
আর্টিলারি বড় অ্যামুনিশনের মধ্যে মাইন্স থাকতো, ওটাকে ড্রপ করা হতো। এখন কিন্তু এটা মিসাইলের মধ্যে সেম জিনিসটা চলে গেছে। দিস হ্যাজ ওপেন্ড এ নিউ ডাইমেনশন ইন ব্যাটলফিল্ড। কিন্তু পুরো যুদ্ধের জন্য ইরানের যে সক্ষমতা সেটা নিয়ে আমি জানবো আপনার কাছে, কিন্তু এর আগে আমি একটু শুনতে চাই